আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, লেটস এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাই স্বাগতম। আজকে আমরা হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের ষষ্ঠ পার্ট অর্থাৎ দ্য রোমান্টিক পিরিয়ড নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমরা দ্য রোমান্টিক পিরিয়ড নিয়ে আলোচনা করব। দ্য রোমান্টিক পিরিয়ড এটির টাইম রেঞ্জ হচ্ছে 1798 সাল থেকে শুরু হয়ে 1837 সাল পর্যন্ত। দ্য রোমান্টিক পিরিয়ড এটির আরও কয়েকটি নাম রয়েছে, যেমন দ্য গোল্ডেন এজ অফ লিরিক, এজ অফ রেভলিউশন, দ্য রোমান্টিক পিরিয়ড। এই তিনটে হচ্ছে এই পিরিয়ডের বিশেষ কয়েকটি নাম। তো এই দ্য রোমান্টিক পিরিয়ড কিভাবে সূত্রপাত হয়েছে, অর্থাৎ দ্য নিওক্লাসিক্যাল পিরিয়ডের পরবর্তীতে রোমান্টিক পিরিয়ড কিভাবে শুরু হয়েছে, এটার উত্তর হচ্ছে 1798 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলেরিজ তারা দুজনে মিলে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলেন, যেটির নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। ওই দ্য লিরিক্যাল ব্যালাডস কাব্যগ্রন্থ 1798 সালে প্রকাশিত হয়েছিল এবং এই দ্য লিরিক্যাল ব্যালাডস প্রকাশের মধ্য দিয়ে মূলত দ্য রোমান্টিক পিরিয়ডের সূত্রপাত ঘটেছে। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলেরিজ তাদের দুজনকে মূলত পাইওনিয়ার অফ রোমান্টিসিজম বলা হয়। পাইওনিয়ার অর্থ হচ্ছে জনক বা অগ্রগামী, অর্থাৎ তাদের দুজনের এই লিরিক্যাল ব্যালাডস কাব্যগ্রন্থটির মাধ্যমেই মূলত রোমান্টিক পিরিয়ডের সূচনা হয়েছে, যার কারণে তার দুজনকে পাইওনিয়ার অফ রোমান্টিসিজম বলা হয়ে থাকে। হয়তো তোমাদের একটা শর্ট কোশ্চেন আসতে পারে যে কিভাবে এই রোমান্টিক এজের সূত্রপাত হয়েছে। উত্তরে বলা যেতে পারে 1798 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলেরিজ মিলে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন, যেটির নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। সেই কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে মূলত এই রোমান্টিক পিরিয়ডের সূচনা হয় এবং সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলেরিজকে মূলত এই কারণেই পাইওনিয়ার অফ রোমান্টিসিজম বলা হয়ে থাকে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই কাব্যগ্রন্থ রচনার মধ্য দিয়ে রোমান্টিসিজমের সূত্রপাত ঘটেছে, এই কাব্যগ্রন্থে এমন কি আছে যার মাধ্যমে মূলত রোমান্টিসিজমের সূত্রপাত ঘটে? এর উত্তর হচ্ছে এই দ্য লিরিক্যাল ব্যালাডস কাব্যগ্রন্থে যে কবিতাগুলো রয়েছে ওই কবিতাগুলো হচ্ছে রোমান্টিক পোয়েট্রি, অর্থাৎ একটি রোমান্টিক পোয়েমের যে এলিমেন্টসগুলো থাকে, যেমন লাভ অফ নেচার, লাভ অফ ইমোশন অ্যান্ড ফ্যাশন, দ্য পিউরিটি অফ চাইল্ডহুড, গ্লোরিফিকেশন অফ নেচার, এমফাসাইজ অন এস্থেটিক বিউটি, স্পিরিচুয়ালিটি, এই ধরনের যে রোমান্টিক পোয়েট্রির এলিমেন্টসগুলো রয়েছে, দেখা যাচ্ছে যে ওই কাব্যগ্রন্থে যে কবিতাগুলো রয়েছে সবগুলো কবিতাতে এই রোমান্টিক পোয়েট্রির এলিমেন্টসগুলো বিদ্যমান, যার কারণে বলা হয়ে থাকে যে এই কাব্যগ্রন্থের সবগুলো কবিতা হচ্ছে রোমান্টিক কবিতা এবং যার মাধ্যমেই এই রোমান্টিক পিরিয়ডের সূত্রপাত ঘটেছে। তো গাইস, এখন আমরা দ্য রোমান্টিক পিরিয়ডের রোমান্টিক লিটারেচারের কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। সেই রোমান্টিক পিরিয়ডে যে সাহিত্যকর্মগুলো রচনা করা হতো সেগুলোতে কি কি বিষয় খুব বেশি তুলে ধরা হতো সেই ব্যাপারগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমে যে বৈশিষ্ট্য দিয়ে আসে সেটা হচ্ছে অ্যান ওভি অফ নেচার বা গ্লোরিফিকেশন অফ নেচার। ওভি মানে হচ্ছে বিস্ময়, অর্থাৎ প্রকৃতির বিস্ময়কে তুলে ধরা হতো। রোমান্টিক লিটারেচারে বিশেষ করে যে কবিতা বা অন্যান্য সাহিত্যকর্মগুলো রচনা করা হতো সেগুলোতে দেখা যেত যে নেচারের খুব বেশি গ্লোরিফাই করা হতো, যার কারণে বিশেষ একজন কবি যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তাকে মূলত পয়েট অফ নেচারও বলা হয়ে থাকে। যাই হোক, এর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে দ্য পিউরিটি অফ চাইল্ডহুড। ওই সমস্ত কবিতাগুলোতে দেখা যাচ্ছে যে চাইল্ডহুডের পিউরিটি সম্পর্কে খুব বেশি তুলে ধরার চেষ্টা করা হতো। যেমন লর্ড বায়রন, তিনি তার সাহিত্যকর্মগুলোতে শিশুকাল বা চাইল্ডহুডকে খুব বেশি মূল্যায়ন দেওয়ার চেষ্টা করেছিলেন। এর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ ইমোশন। ইমোশনের যে গ্রহণযোগ্যতা সেই ব্যাপারগুলোকে ওই কবিতাগুলোতে, ওই সাহিত্যকর্মগুলোতে মূল্যায়ন করা হতো। অর্থাৎ যেহেতু রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক পোয়েম, সেখানে অবশ্যই একটা এলিমেন্টস হিসেবে ইমোশন থাকতে হবে, আর সেই ইমোশনের গ্রহণযোগ্যতা দেখা যেত যে প্রায় সাহিত্যকর্মে তুলে ধরার চেষ্টা করা হতো। এবং এর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে সেলিব্রেশন অফ আর্টিস্টিক ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশন। অর্থাৎ সাহিত্যকর্মগুলোতে ইমাজিনেশন, কল্পনা এবং ক্রিয়েটিভিটি, সৃজনশীলতাকে শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা করা হতো। দেখা যেত যে যেই কবিতা বা অন্যান্য সাহিত্যকর্ম প্রকাশিত হতো সেগুলোতে ইমাজিনেশন এবং ক্রিয়েটিভিটি এই ব্যাপারগুলোকে তুলে ধরার চেষ্টা করা হতো বেশি। যাই হোক, এর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে এমফাসিস অন এস্থেটিক বিউটি। এস্থেটিক মানে হচ্ছে নান্দনিক, অর্থাৎ নান্দনিক সৌন্দর্যের প্রতি জোর দেওয়া হতো,
যেহেতু এটি রোমান্টিক এজ, রোমান্টিক লিটারেচার একটি এলিমেন্টস অবশ্যই বিউটি থাকবে, সৌন্দর্য থাকবে। আর সেই সাহিত্যকর্মগুলোতে নান্দনিক যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলোকে খুব বেশি এমফাসিস করা হতো, তুলে ধরা হতো। এবং অন্য আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্পিরিচুয়াল অ্যান্ড সুপার ন্যাচারাল এলিমেন্টস। দেখা যেত যে সেই রোমান্টিক পিরিয়ডে যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলোতে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক এবং সুপার ন্যাচারাল বা অতিপ্রাকৃত যে এলিমেন্টসগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করা হতো। এবং অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ইউজ অফ পার্সনিফিকেশন বা ব্যক্তিত্ব, অর্থাৎ সেলফ অ্যান্ড অটোবায়োগ্রাফি, আত্মজীবনীমূলক লেখাগুলোকে সেখানে মূল্যায়ন করা হতো। ইতিমধ্যে আমরা জেনেছি যে এর পূর্ববর্তী পিরিয়ড, দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ডের যে সাহিত্যকর্মগুলো হতো সেখানে সাবজেক্টিভিটি নয় বরং অবজেক্টিভিটিকে মূল্যায়ন করা হতো। আর এই রোমান্টিক এইজে এসে রোমান্টিক সাহিত্যকর্মগুলোতে অবজেক্টিভিটির চেয়ে সাবজেক্টিভিটি বা পার্সনিফিকেশন বা সেলফ অ্যান্ড অটোবায়োগ্রাফিক্যাল লেখাগুলোকে বেশি মূল্যায়ন করা হতো। আশা করি এই রোমান্টিক লিটারেচারের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পেরেছো। তো গাইজ, এখন আমরা রোমান্টিক পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ পোয়েটস এবং তাদের ওয়ার্ক সম্পর্কে ডিসকাস করব। প্রথমে যার নাম আসে তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1770 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1850 সালে, মাত্র 80 বছর বয়সে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি তার জীবদ্দশায় যে সাহিত্যকর্মগুলো রচনা করেছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি নেচারকে ফুটিয়ে তোলার চেষ্টা করতেন, যার কারণে তাকে পয়েট অফ নেচার বলা হয়ে থাকে। এবং এর পরবর্তী যিনি তিনি হচ্ছেন এসটি কোলরিজ। তিনি 1772 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1834 সালে 61 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তাকে মূলত পয়েট অফ সুপার ন্যাচারালিজম বলা হয়ে থাকে। এবং এর পরবর্তী যিনি তিনি হচ্ছেন লর্ড বায়রন। তিনি 1788 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1824 সালে মাত্র 36 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তাকে মূলত রেবেল পয়েট অফ ইংলিশ লিটারেচার বা ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি বলা হয়ে থাকে। আমাদের বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি যেমন কাজী নজরুল ইসলাম, এই লর্ড বায়রন হচ্ছেন ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি। এবং এর পরবর্তী যিনি তিনি হচ্ছেন স্যার ওয়াল্টার স্কট। তিনি 1771 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1832 সালে 61 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তাকে মূলত রোমান্টিক এইজের বিখ্যাত ঔপন্যাসিক হিসাবে ধারণা করা হয়। অর্থাৎ তিনি রোমান্টিক এইজে তার সাহিত্যকর্মগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে তিনি উপন্যাস রচনা করেছেন। এবং এর পরবর্তী যিনি তিনি হচ্ছেন পার্সি বিশে শেলি, অর্থাৎ পিবি শেলি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1792 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1822 সালে, মাত্র 29 বছর বয়সে। তাকে মূলত রেভলিউশনারি পয়েট বা বিপ্লবী কবি বলা হয়ে থাকে। এবং এর পরবর্তী গুরুত্বপূর্ণ ফিমেল রাইটার হচ্ছেন জেন অস্টেন। তিনি মূলত 1775 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1817 সালে মাত্র 41 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি হচ্ছেন মূলত অ্যান্টি রোমান্টিক নভেলিস্ট, অর্থাৎ রোমান্টিক এইজের যেই নভেলিস্টগুলো ছিলেন তিনি হচ্ছেন অ্যান্টি রোমান্টিক নভেলিস্ট। তার লেখাগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টি রোমান্টিক ছিল, অর্থাৎ তার লেখনীগুলোতে মূলত রোমান্টিক এলিমেন্টসগুলো কম পাওয়া যেত। যাই হোক, এর পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছেন জন কেটস। তিনি 1795 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1821 সালে তিনি মাত্র 25 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। তিনি মূলত একটি রোগে মৃত্যুবরণ করেছিলেন যেটির নাম হচ্ছে টিউবারকুলোসিস। আর এই জন কেটসকে মূলত পয়েট অফ বিউটি বলা হয়ে থাকে, অর্থাৎ তিনি তার লেখনীগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে সৌন্দর্যের পূজারী ছিলেন। যাই হোক, তো এরা সবাই হচ্ছে মূলত রোমান্টিক এইজের গুরুত্বপূর্ণ পয়েটস। তো গাইজ, এখন আমরা এই দ্য রোমান্টিক পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে সেটি হচ্ছে হোয়াট আর দ্য মেজর থিমস ইন রোমান্টিক পোয়েট্রি। রোমান্টিক পোয়েট্রিতে যে থিমগুলো রয়েছে সেগুলোর মধ্যে মেজর কয়েকটি থিমস বর্ণনা করতে বলা হয়েছে। এর উত্তর হচ্ছে 4 মেজর থিমস অফ রোমান্টিক পিরিয়ড ইন ইউরোপ ডিউরিং দ্য রোমান্টিসিজম. Writers, poets, and free-spirited humans created 4 major themes of their writing. The 4 major themes of Romanticism are emotion, imagination, nature, and social class. অর্থাৎ এই রোমান্টিক পোয়েট্রিতে যে থিমসগুলো ব্যবহার করা হতো তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 4টি।
পোয়েট রাইটাররা বিশেষ করে তাদের লিখনীগুলোতে যে থিমগুলো ব্যবহার করতেন সেগুলোর মধ্যে প্রধানত 4টি থিম তারা রাখতেন। সেই 4টি হলো ইমোশন, ইমাজিনেশন, নেচার এবং সোশ্যাল ক্লাস। যাই হোক, এর পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ইম্পর্ট্যান্ট ইভেন্টস ডিউরিং রোমান্টিক পিরিয়ড। এটি একটু বেশি গুরুত্বপূর্ণ। রোমান্টিক পিরিয়ডে কি কি গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সংক্ষেপে বর্ণনা করতে বলা হয়েছে। অর্থাৎ রোমান্টিক এইজের বা রোমান্টিসিজমের টাইমলাইন একসাথে বর্ণনা করতে বলা হয়েছে। প্রথমে যেটি আসে সেটি হচ্ছে 1780 সাল থেকে 1840 সাল পর্যন্ত প্রায় 60 বছর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছিল। সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মূলত এই রোমান্টিক এইজের অংশ ছিল। এর পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1789 সালে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছে। ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব এর বিস্তারিত বর্ণনা আমরা একটি ভিডিও আপলোড করেছি, সেটি এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সেই ফরাসি বিপ্লব মূলত এই রোমান্টিক পিরিয়ডে সংঘটিত হয়েছিল। এর পরবর্তী গুরুত্বপূর্ণ আরেকটা ঘটনা হচ্ছে 1790 সাল, অর্থাৎ উইলিয়াম ব্লেক তিনি মূলত তার একটি বিখ্যাত সাহিত্যকর্ম দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল পাবলিশ করেছিলেন 1790 সালে। এর পরবর্তী ঘটনা হচ্ছে 1794 সাল উইলিয়াম ব্লেক তিনি তার বিখ্যাত সাহিত্যকর্ম সংস অফ ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্স প্রকাশ করেছিলেন। কোন সময়? 1794 সালে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1798 সাল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলরিজ তারা দুজনে মিলে 1798 সালে বিখ্যাত সাহিত্যকর্ম লিরিক্যাল ব্যালাডস পাবলিশ করেছিলেন। এর পরবর্তী গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা হচ্ছে 1818 সাল। 1818 সালে ম্যারি শেলি তিনি তার বিখ্যাত সাহিত্যকর্ম ফ্রাঙ্কেনস্টাইন পাবলিশ করেছিলেন। কখন? 1818 সালে, যেটিও রোমান্টিক পিরিয়ডেরই অংশ। এবং এর পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1819 সাল। 1819 সালে লর্ড বায়রন তিনি তার বিখ্যাত সাহিত্যকর্ম ডন জুয়ান পাবলিশ করেছেন। ডন জুয়ান যেটি তোমাদের সেকেন্ড ইয়ারে রয়েছে। যাই হোক, এর পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1819 সাল। সেই সময়ে জন কেটস তিনি তার ওড অন এ গ্রিসিয়ান আর্ন অ্যান্ড ওড টু এ নাইটেঙ্গেল এই সাহিত্যকর্ম পাবলিশ করেছিলেন। কখন? 1819 সালে। এর পরবর্তী বছর 1820 সালে পি.বি. শেলি তার প্রমেথাস আনবাউন্ড পাবলিশ করেছেন। এর পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1821 সালে জন কেটস মাত্র 25 বছর বয়সে টিউবারকুলোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এর এক বছর পর 1822 সালে পি.বি. শেলি বোট অ্যাক্সিডেন্টের মাধ্যমে মাত্র 30 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। এর ঠিক 2 বছর পর 1824 সালে লর্ড বায়রন মৃত্যুবরণ করেছেন। এই 3টি হৃদয় বিদারক ঘটনা মূলত এই রোমান্টিক এইজেরই অংশ ছিল। তো এই সবগুলোই হচ্ছে মূলত রোমান্টিক এইজে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এছাড়াও আরো অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো এখানে বর্ণনা করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটি। তো এই মেজর কিছু ঘটনা তোমরা এক্সামে উল্লেখ করলেই আশা করি ভালো মার্কস পাবে। তো এই হচ্ছে মূলত দ্য রোমান্টিক এইজ সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। আশা করি লেকচারটা এনজয় করবে। কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে আমরা দ্য ভিক্টোরিয়ান এইজ নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে সেই টপিকে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।